অহনা কমফর্টার দিয়ে মুখ ঢেকে শুয়ে আছে। প্রায় ৩০ মিনিট ধরে ওয়াশরুমে বসে আছে আদিল। কয়েকবার বমি করেছে, কিন্তু মনে হচ্ছে মুখ থেকে বালি এখনও যায়নি। শব্দ করে ওয়াশরুমের দরজা বন্ধ করল। টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে বিছানার কাছে এলো। কমফর্টার দিয়ে ঢেকে থাকা অহনাকে দেখল একবার। অহনাকে দেখে বোঝা যাচ্ছে না জেগে আছে নাকি ঘুমিয়ে আছে। এদিকে অহনা ভয় পেয়ে আছে। কি করবে আদিল? কিন্তু অহনাকে অবাক করে দিয়ে আদিল কিছুই বলল না। তখন সমুদ্র থেকে অহনা চলে আসার কিছুক্ষণ পর আদিল ফিরে এসেছে অবধি একটা সাউন্ড পর্যন্ত করেনি। এই নীরবতা কিসের ইঙ্গিত দিচ্ছে? রূপালী শিকদার টেবিলে বসে আছে। একটু পর কবিতা এলো চা নিয়ে। দাদু, আপনার চা। রাখো, তোমার সাথে আমার কথা আছে, এখানে বসো। নীলিমা জাহানও হাত মুছতে মুছতে টেবিলে এসে বসলেন। কবিতা এখনও দাঁড়িয়ে আছে। কবিতার দিকে তাকিয়ে রূপালী শিকদার বললেন, তোমরা কিছু ভেবেছ তোমাদের সন্তান নিয়ে? বিয়ের তো অনেক সময় হয়ে গেল, এখন নতুন কেউ এলে তো ভালোই হয়। কবিতা অবাক হল না। এই প্রশ্নের সম্মুখীন অনেকবার হয়েছে আগেও। এখনও ও তেমন কিছু ভাবিনি। নীলিমা জাহান বললেন, কখন ভাববে? সবকিছুর একটা সময় আছে। আনাফ এখন বাচ্চা চাইছে না। রূপালী শিকদার বললেন, আমি ওর সাথে কথা বলবো। মীরা কোথায়? এরপর নীলিমা জাহানকে উদ্দেশ্য করে বলল, বড় বউ, আদিলের সাথে কথা হয়েছে? নীলিমা জাহান কিছু বলতে যাবে, তার আগে কবিতা উচ্ছ্বাস নিয়ে বলল, আমি ফোন দিচ্ছি এখন। কিন্তু বাদ সাধলেন নীলিমা জাহান। কথা শোনার আগে এত কথা কেন বলছো? মা, কথা হয়েছে। অহনা ঘুমাচ্ছে নাকি, তাই ওর সাথে আর কথা হয়নি। আজকে আর ফোন দেওয়ার দরকার নেই, কাল সকালে দেওয়া যাবে। কবিতা যাও, মীরার কিছু লাগবে কিনা দেখো। কবিতা থমথমে মুখে রান্নাঘরের দিকে অগ্রসর হল। রূপালী শিকদার বললেন, ছেলে মেয়ে দুটোর মধ্যে একটা বোঝাপড়া হলেই হয়। হ্যাঁ মা, আমিও এটাই চাই। আমার আদিল ভালো থাকুক। আমার তো ইচ্ছে আছে ওরা ফিরলে অহনাকে বলবো বাচ্চা নিয়ে নিতে। রূপালী শিকদার সহমত পোষণ করল। ঠিক বলেছ। আদিল যা একগুয়ে বদমেজাজি, বাচ্চার মুখ দেখলে নিজের স্বভাব ঠিক করে নেবে। আচ্ছা মা, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যান। আদিল রেগে আগুন হয়ে আছে। কাপুরুষ শব্দটা এখনও যেন কানে বাজছে। নিজেকে কোনোভাবে শান্ত রাখতে পারছে না। ঘুমের ভেতর হঠাৎ অহনা অনুভব করল কেউ তার গাল শক্ত করে চেপে ধরেছে। চোখ খুলতেই আদিলের মুখ। চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। অহনা কিছু বলার আগেই আদিল হুঙ্কার দিয়ে বলে উঠল, এই, আমি কাপুরুষ? তাহলে আজকে দেখবি এই কাপুরুষ তোর সাথে কি করে। অহনা ঘাবড়ে গেছে। আদিলের চোখগুলো কেমন রক্তবর্ণ ধারণ করেছে। আদিলের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আদিলের এই শক্ত হাত এক বিন্দুও সরাতে পারছে না। আমার লাগছে, ছাড়ুন। এতটুকুতে এই অবস্থা হলে একটু পরে কি করবে? অহনার গা গুলিয়ে উঠল। আপনি ঠিক করে কথা বলুন, আপনি দূরে যান। আদিল সত্যি সত্যি অহনাকে ছেড়ে দিল। অহনাকে ছেড়ে দিয়ে ৫ সেকেন্ডের মধ্যে লাইট বন্ধ করে দিয়ে আবার অহনার ওপর ঝুঁকে পড়ল। অহনার এবার চোখ দিয়ে পানি পড়ছে। কোনো রকম কান্না চেপে বলল, আপনি এমন কিছু করবেন না যাতে পরবর্তীতে আপনাকে অনুশোচনায় ভুগতে হয়। আদিল কটাক্ষ করে বলল, অনুশোচনা? মাই ফুট। অহনা কাকুতি মিনতি করছে আদিলকে ছেড়ে দেওয়ার জন্য। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আদিল, আপনি রেগে আছেন। আচ্ছা, আমি সরি, তখন এইভাবে আপনাকে বলা উচিত হয়নি। আদিল বাঁকা হাসল। সেটা বলার আগে ভাবা উচিত ছিল। অহনার দিকে একবার তাকিয়ে নিজের শরীর থেকে এক টানে শার্ট টেনে খুলে ফেলল। প্লিজ আদিল, আপনি। অহনা আর কিছু বলার সুযোগ পেল না। মুহূর্তেই আদিলের ঠোঁট অহনার ঠোঁটে ছুঁয়ে গেল। অহনার চোখ বন্ধ হয়ে গেল। 2 ফোঁটা অশ্রু নিঃশব্দে গড়িয়ে পড়ল কানের পাশে। সে বুঝতে পারছে এই মুহূর্তটা ভালোবাসা না, এটা প্রতিশোধ। আর প্রতিশোধের স্পর্শ কখনোই কোমল হয় না। নিষিদ্ধ অনুভূতি পর্ব 13। উদাম গায়ে পাশ ফিরে শুয়ে আছে। অহনা একটু আগে গোসল করে এসেছে, শরীর চলছে না তার। কিন্তু আদিলের পাশে গিয়ে ঘুমাতে নিজের বিবেকে বাঁধছে। আস্তে করে হেঁটে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ঘুম কি আদৌ ধরা দিবে, নাকি আজকের এই রাতের কথা কোনোদিন ভুলতে পারবে? ভাবতে ভাবতেই শব্দ করে কেঁদে উঠল। আদিল নড়ে চড়ে উঠতেই অহনা নিজের মুখ চেপে ধরল, যাতে আদিল উঠে না বলতে পারে অহনা নাটক করছে। আদিলের অনেক বেলা করে ঘুম ভাঙল। উঠে বসতেই চোখ পড়ল সোফায় ঘুমিয়ে থাকা অহনার দিকে। কিছুক্ষণ তাকিয়ে রইল ঠিকই, কিন্তু কালকের কথা মনে পড়তেই দ্রুত নজর ফিরিয়ে নিল। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদিল। নিজেকে দেখছে। মুখের মধ্যে নখের স্পষ্ট দাগ দেখা যাচ্ছে, যেটা অহনা আদিলকে থামানোর জন্য মুখের মধ্যে আঁচড় কেটেছিল, কিন্তু আদিলের সাথে পেরে ওঠেনি। আদিল স্থির চোখে নিজের দিকে তাকিয়ে আছে।
কালকের কথা ভেবে নিজের মধ্যে অনুশোচনা আসার আগেই বলে উঠল, নো, শি ইজ মাই ওয়াইফ, আই হ্যাভ রাইট অন হার। গটগট পায়ে এসে শাওয়ারের নিচে দাঁড়ালো। ওপর থেকে পানি পড়তেই আদিল চোখ বন্ধ করে ফেলল। বিড়বিড় করে বলছে, আমি কিছু ভুল করিনি। আদিল শিকদার ভুল করতে পারে না। আদিল বের হয়ে দেখে অহনা এখনও ঘুমাচ্ছে। সোফার কিনারায় গিয়ে দাঁড়ালো আদিল। অহনার মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢেকে গেছে। আদিল নিজের অজান্তেই হাঁটু গেড়া বসল, হাত দিয়ে চুলগুলো সরাতে যাবে, তখনই অহনা উঠে বসল। আদিলকে এভাবে বসে থাকতে দেখে অহনা খানিকটা অবাক হয়ে তাকিয়ে রইল। আদিলও অপ্রস্তুত হয়ে যায়, উঠে দাঁড়িয়ে বলল, এত বেলা হয়েছে, খাবার অর্ডার দাওনি কেন? অহনা নিশ্চুপ। আদিল যোগ করল, এখন বাইরে গিয়ে খেতে হবে, ফাস্ট তৈরি হয়ে নাও। অহনা বালিশ ঠিক করে আবার শুয়ে পড়ল। আদিল কিছু না বলে দাঁড়িয়ে রইল। ব্যাগ থেকে একটা শার্ট বের করে পড়ল। আবারও অহনার কাছে গিয়ে বলল, তুমি যদি মনে করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসব, তাহলে তুমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছ। অহনা উঠে বসল। অহনা উঠে বসতেই আদিলের নজর গেল অহনার গলায় থাকা কামড়ের দাগগুলোতে। আদিল দ্রুত নজর ফিরিয়ে নিল। অহনা ফ্রেশ হয়ে এলো। এরপর কোনো রকম কথা না বলে মাথায় ঘুমটা টেনে আদিলের আগে বের হয়ে গেল। আদিল হতবাক হয়ে অহনার যাওয়ার পথে তাকিয়ে আছে। আশেপাশের একটা রেস্টুরেন্টে গিয়ে বসল ওরা দুজন। আদিল দুজনের জন্য খাবার অর্ডার দিয়েছিল, কিন্তু অহনা সেটা ক্যান্সেল করে নিজের জন্য অন্য খাবার অর্ডার দিল। আদিল সরু চোখে সবকিছু পর্যবেক্ষণ করছে। খাবার এলে অহনা নিজের মতো করে খাওয়া শুরু করল। অহনা আদিলের থেকে দূরত্ব রেখে বসেছে। অচেনা কেউ দেখলে বলবে এরা দুজন অপরিচিত মানুষ। অহনা খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে গেল। বের হতে যাবে তখনই আদিল বলল, টাকা কি আপনার বাবা দেবে? অহনা না শোনার ভান ধরে বেরিয়ে এলো। আদিল অহনার একটু পরে বেরিয়ে এলো। অহনা খানিকটা এগিয়ে আছে। আদিল দৌড়ে অহনার কাছাকাছি এলো। এই মেয়ে, কানে শুনতে পাও না? কতবার ডেকেছি। অহনা নিরুত্তর। ওইদিকে ঘোরার অনেক জায়গা আছে, এসো। আবার এটা মনে করো না যে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। দাদিমা বলেছে তোমাকে সবকিছু ঘুরিয়ে দেখায়, দ্যাটস ইট। অহনা চুপচাপ হাঁটছে। আদিল হাত টেনে ধরে অহনাকে সমুদ্রের দিকে নিয়ে যেতে লাগল। আশেপাশে মানুষ আছে দেখে অহনাও আর কিছু বলল না। দুজনে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘুরতে লাগল। আদিল অহনার জন্য আশেপাশের দোকান থেকে কিছু খাবার কিনে নিচ্ছে, কিন্তু অহনা খাবারগুলো নেয়নি। আদিল অহনাকে নিয়ে একটা শপে গেল। অহনা জিনিসগুলো দূর থেকে দেখছে, কারণ পছন্দ হলে নিতে পারবে না, কারণ তার কাছে টাকা নেই। নিহার কথা মনে পড়তেই অহনা এগিয়ে গেল। কয়েক রকম আচার তুলে নিল। আদিল বাড়ির সবার জন্য কেনাকাটা করল। অহনার হাত থেকে আচারগুলো নিয়ে কাউন্টারে গিয়ে দাম পরিশোধ করে বেরিয়ে এলো। এই মেয়ে, কয়েকটা ব্যাগ নিতে পারছো না? এগুলো নাও। অহনা নিজের মতো করে আদিলের পাশ কাটিয়ে হাঁটতে লাগল। আদিল ভ্রুকুচকে অহনার যাওয়ার পথে তাকিয়ে রইল। রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে ওরা একেবারে রিসর্টে ফিরল। ফেরার পর থেকে আদিল এখনও রুমে আসেনি। অহনা ফ্রেশ হয়ে মাহবুবুর রহমানের কাছে কল করল। কিছুক্ষণ কথা বলার পর মাহবুবুর রহমান জিজ্ঞেস করল, তুই ওখানে ভালো আছিস তো অহনা? এই কথাটা শুনে অহনার ভীষণ কান্না পেল। কোনো রকম কান্না চেপে বলল, ভালো আছি বাবা। আরও কিছু কথা বলার পর অহনা শান্তস্বরে বলল, বাবা, উনি যৌতুক চাইছে। মাহবুবুর রহমান এই কথা শুনে খানিকটা অবাক হয়েছে। অহনা কিছু বলতে যাবে তখনই কেউ শব্দ করে দরজা বন্ধ করল। আদিল? আদিল এসে অহনার মুখোমুখি দাঁড়াল। মাহবুবুর রহমান এখনও কলে আছে। অহনাকে ডাকছে। বাবা, আমি পরে কথা বলছি। মাহবুবুর রহমানের কথা শোনার আগেই অহনা ফোন রেখে দিল। আদিল শান্তস্বরে বলল, আমি যৌতুক চেয়েছি? কখন? অহনা নিচের দিকে তাকিয়ে রইল। অহনার কাছ থেকে উত্তর না পেয়ে আদিল রেগে গেছে। এগিয়ে এসে অহনার বাহু শক্ত করে ধরে জিজ্ঞেস করল, কখন যৌতুক চেয়েছি? উত্তর দাও, ইডিয়েট। তোমার বাবা নিশ্চয়ই এখন আমাকে ছোট লোক ভাবছে। অহনা কিছু না বলে আদিলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আদিলের ফোনে কল এলো। আদিল অহনার দিকে তাকিয়ে ফোন বের করল। কে কল করেছে তা না দেখে ফোন রিসিভ করল। ফোন কানে দিতেই কবিতার কণ্ঠস্বর ভেসে উঠল। হ্যালো আদিল, দাদু সিঁড়ি দিয়ে পড়ে গেছে, অনেক ব্যথা পেয়েছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। আদিল কিছু বলার আগেই, চলবে। নিষিদ্ধ অনুভূতি, পর্ব 14। আদিল কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। রাতেই আর দেরি করেনি ওরা। তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আদিল আর রহনা। পুরো পথ জুড়ে এক অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে গাড়ি থামাতে হয়েছে, জ্বালানি, টোল কিংবা খাওয়ার নেওয়ার জন্য, কিন্তু একবারও গাড়ি থেকে নামেনি অহনা। আদিল কয়েকবার তাকিয়েছে ওর দিকে, মুখ গম্ভীর, চোখ বন্ধ করে বসে আছে, যেন পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তার সম্পর্ক নেই। খাবার কিনে এনে আদিল ওর কোলের ওপর রাখতেই অহনা চুপচাপ রইল। এই, তুমি খাচ্ছ না কেন? কোনো উত্তর নেই। অহনা কাত হয়ে চোখ বন্ধ করেই শুয়ে রইল। রাগ চেপে রাখতে পারল না আদিল। এক ঝটকায় খাবারের প্যাকেটগুলো তুলে নিয়ে গাড়ির বাইরে ছুঁড়ে ফেলল। খেতে হবে না, গাড়ি আর কোথাও দাঁড়াবে না, আর আমি আমার টাকা নষ্ট করব না। না খেয়ে থাকলে আমার কি? অহনার কপাল কুঁচকে গেল। বিরক্তি জমে আছে ভেতরে।
আদিলের এই আচরণ এখন আর তাকে কষ্ট দেয় না, শুধু বিরক্ত করে। অনেকটা বেলা গড়িয়ে তারা বাড়িতে পৌঁছাল। বাড়ির ভেতর অদ্ভুত নীরবতা। কাউকে না দেখে আদিল দ্রুত রূপালী শিকদারের রুমের দিকে এগিয়ে গেল। অহনাও আদিলের পিছনে এলো। দরজা খুলতেই সবাই থমকে গেল, কিন্তু ভেতরের দৃশ্য দেখে আদিলের ভ্রু কুঁচকে উঠল। দাদুর কিছুই হয়নি, বিছানায় হেলান দিয়ে বসে আছেন, স্বাভাবিকভাবেই কথা বলছেন, শুধু পায়ে সামান্য ব্যান্ডেজ। ওদের দেখে সবাই হতবিভল হয়ে তাকিয়ে রইল। নীলিমা জাহান বলল, তোমাদের তো আরও কয়েকদিন পরে আসার কথা ছিল, আজকে কেন এলে? এরপর অহনাকে উদ্দেশ্য করে বলল, কিছু হয়েছে? অহনা আস্তে করে বলল, ভাবি বলল যে দাদু পড়ে গিয়ে বেশি ব্যথা পেয়েছে, আমরা যেন দ্রুত চলে আসি। আদিল বলল, তুমি কি করে ব্যথা পেলে? রূপালী শিকদার দীর্ঘশ্বাস ফেললেন, কিছুই না, পিছলে গিয়েছিলাম। আর তুমি কবিতা? সবাই একসঙ্গে তাকালো কবিতার দিকে। কবিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি তো বলেছিলে অবস্থা খারাপ। কবিতা কাঁপা গলায় বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, রক্ত দেখে মাথা কাজ করছিল না, তাই। বাড়িতে তো অনেকে ছিল, তোমার ওদের কথাই বা কেন মনে পড়ল? আদিলের চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ লাল হয়ে আছে রাগে, কিন্তু সে শুধু বলল, পরের বার ভেবে কথা বলবে। এর বেশি কিছু বলল না। নীলিমা জাহান বলল, তোমরা জামাকাপড় বদলে এসো, আমি খাবার দিচ্ছি। আদিল আর রহনা আর কিছু না বলে রুমের দিকে অগ্রসর হল। রাত নামল ধীরে ধীরে। অহনা রুমে এসে দেখল আদিল বিছানায় বসে ফোন দেখছে। অহনা বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। বিছানায় আসো, আদিল গম্ভীর স্বরে বলল, আমি এখানে ঘুমাবো। নাটক করো না। আমি পারি বলে নাটক করছি, আপনার ইচ্ছে হলে চেষ্টা করে দেখতে পারেন। আদিল আরও কয়েকবার ডাকল, একটুও নড়ল না অহনা। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আদিল বিছানায় শুয়ে পড়ল। ঘরের ভেতর আবারও যেন সেই দূরত্বের দেওয়াল। পরদিন সকালে নিহা এসে বলল, অহনা, তৈরি হয়ে নাও, আজ থেকে কলেজে যাবে তুমি আমার সাথে। তুমি যাও, আমি আসছি। অহনা এসে টেবিলে বসল। কবিতা অহনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছ, অহনাও সেটা লক্ষ্য করেছ। নিহা বলল, মা, ভাইয়াকে বলো যাতে আমাদের দিয়ে আসে। যাও গিয়ে বলো বাইরের দিকে গিয়েছে। নিহা অহনাকে আসতে বলে বেরিয়ে গেল। অহনা দরজার কাছে যেতেই কবিতা অহনার সামনে পড়ল। কবিতা বলে উঠল, তোমাদের মধ্যে কিছু। কবিতার কথা শেষ হওয়ার আগেই নিহা চলে এলো। উফ, অহনা, ভাইয়া বকা দিবে, তাড়াতাড়ি এসো, এই বলে অহনার হাত ধরে টেনে নিয়ে গেল। পিছনে কবিতা কেমন হাঁসফাঁস করতে লাগল। নিহা গিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে বসল। অহনা উঠতে যাবে, তখনই আদিল বাইরের দিকে তাকিয়ে বলল, নিহা, সামনে আয়। অহনা, যাও সামনে বসো, আমি বসে গেছি, নামতে পারবো না। অহনা চুপচাপ গিয়ে সামনে বসে পড়ল। আদিল ফাঁকে ফাঁকে কয়েকবার তাকিয়েছে, কিন্তু অহনার দৃষ্টি বাইরের দিকে। কলেজের সামনে ওদের নামিয়ে দিয়ে আদিল চলে গেল। নিহা আর অহনা দুজনের মাঝেও খুব বেশি কথা আর হয়নি। কয়েকটা ক্লাস শেষ হলে কিছুক্ষণের জন্য বিরতি দেয়। কলেজের মাঠে হঠাৎ কোলাহল শুনে তাকালো অহনা। নিহা বলল, চলো যাই, কি হচ্ছে গিয়ে দেখি। অহনাও ক্লান্ত, তাই ভাবল একটু ঘুরে আসলে ভালো হয়। আচ্ছা চলো। মাঠের মাঝখানে কয়েকজন ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে, হাততালি দিচ্ছে, গিটার বাজছে, কেউ একজন মাঝখানে দাঁড়িয়ে গান গাইছে। কণ্ঠটা অদ্ভুত রকমের মায়াবী লাগছে অহনার কাছে। নিহা বলল, এটা তো অদ্রিজ ভাইয়া, তুমি উনার ব্যাপারে শুনলে অবাক হয়ে যাবে। অহনা এখনও ছেলেটার দিকে তাকিয়ে আছে। মাঝখানের ছেলেটা মাথা একটু কাত করে গাইছে, চোখ বন্ধ, চারপাশে ছাত্রছাত্রীদের উল্লাস। গান শেষ হতেই ছেলেটা চোখ খুলল। সেই চোখ গিয়ে থামল অহনার উপর। দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্য আটকে রইল।